আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে দেখেন কত সাজনা, কি ভাবছেন মাটিতে ধরে আছে মাটির গাছে? মোটেও না, এটা আমার ছোট্ট একটা টবে, ছোট না হাফ ড্রামের একটা টবে লাগানো একটা গাছে প্রচুর পরিমাণে সাজনা ধরেছে। বলা যায় ভাইরাল একটা গাছ, সবাই অনেক পছন্দ করে আমার গাছটাকে। আর পছন্দ করবে নাই কেন বলেন, এত এত সাজনা ধরে থাকে। তারপরেও আমি তো তেমন যত্নই করি না, আপনারা তো জানেন আমি কোনো স্পেশাল তেমন কোনো সারও দেই না। টুকটাক হচ্ছে যেই সারগুলি দেই সেগুলি তো আপনাদের সাথে অলওয়েজই শেয়ার করি। তারপরেও দেখেন মাশাল্লাহ কত সুন্দর সাজনা ধরে আছে। শুধু যে এগুলোই তা কিন্তু নয়, এর আগেও হচ্ছে একবার হারভেস্ট করা হয়েছে 7 থেকে 8টি। তো পুরো গাছ ভরেই কিন্তু অনেক সাজনা আছে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যখন কিন্তু গাছে ফলন বেশি হয় তখন কিন্তু সজনের সাইজটা তুলনামূলকভাবে কিছুটা ছোট হয়ে যায়। তো যদিও এখনও পরিপূর্ণভাবে খাওয়ার উপযুক্ত হয়নি, যেগুলি আমি হারভেস্ট করছি সেগুলি কিন্তু আরও মোটা মোটা হবে। তারপরেও করে নিচ্ছি কেন জানেন, যদি আমি এই সাজনাগুলি হারভেস্ট করে নেই তাহলে নতুন করে যে ছোট ছোট সাজনাগুলি আছে কিংবা তার থেকে একটু বড় পরবর্তী সব সাজনাগুলো আবার দ্রুত বড় হবে। আর যদি আমি এগুলি রেখে দেই তাহলে দেখা যায় ওইগুলি মারা যেতেও পারে, ঝরে যেতেও পারে, এমনকি ঝরে যাচ্ছেও। তো কিছু করার নেই, আমি যেহেতু খাবার তেমন দিতে পারি না আমার গাছকে, আবার টবে একটা লাগানো একটা গাছ, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু সজনা ঝরে যাবেই, সব হচ্ছে সজনে টিকবে না। এটা হচ্ছে আমার মানে ক্ষমতার বাইরে। আর সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি আমার রিজিকে যা লিখে রেখেছে কিন্তু তা কিন্তু আমি পাবই। রিজিক নির্ধারণ করার মালিক কিন্তু আল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সাজনা পেয়েই যাচ্ছি। তো মার্শাল্লাহ কত সুন্দর একদম গাছ ভরা সাজনা, দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর আমার সাজনা গাছটা আপনারা অনেকেই অনেক পছন্দ করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আমার পরে কিন্তু খুব ভালো লাগে। তো ভাবলাম হচ্ছে গিয়ে কয়টা সাজনা নিয়েই নেই। তো হচ্ছে একা একা কাজ করা কিন্তু অনেক কষ্টকর, তারপরেও কিন্তু হচ্ছে করতে হচ্ছে। আর আপনারাও কিন্তু আমার মতো এইরকম ছাদে কিংবা বাড়ির আঙিনায় সাজনা গাছ রাখতে পারেন, তাহলে দেখবেন 12 মাস এইরকম ঝুমঝুম হয়ে সাজনা ধরে আছে। যদি আপনারা বাড়িতে লাগান মানে মাটিতে লাগান তাহলে কিন্তু আরও বেশি ফলন হবে। যদি বলেন কেন, যেহেতু এখানে মাটি হচ্ছে লিমিটেড, তার উপরে হচ্ছে নির্ভর করে মানে পর্যাপ্ত খাবার পায় না, তার উপরে নির্ভর করে যতটুকু হয় তাই কিন্তু অনেক বেশি। আর এই যে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কিছু সজনে পেরে নিয়েছি। আর এখানে কিন্তু আমি গুনছি কতটা সাজনে। তো হচ্ছে সজনে হারভেস্ট করা আসলে উঁচু থেকে নামানো এক হাতে সম্ভব হচ্ছিল না, এজন্য আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো মাশাল্লাহ অনেকগুলি সাজনা আমি হারভেস্ট করলাম, একসাথে সবগুলি খেতে পারবো না। আর ফাইনালি কিন্তু আমার কপালে কয়টা জুটেছে জানেন, মাত্র 5টা। বাকিগুলি হচ্ছে আমার হাজব্যান্ড আমার ননাসকে দিয়ে দিবে। তো যাই হোক, কার কিছু নেই, রিজিকের মালিক আল্লাহ। আর ছাদের কি অবস্থা দেখছেন, কি পরিমাণে ময়লা জমে গেছে। আর আমার ছেলে এদিকে বেগুন নিয়ে টানাটানি করে। আসলে বেগুন এভাবে করে টানাটানি করলে উঠানো যায় না, বেগুন একটু ওপরের দিকে টান দিলেই কিন্তু ছিঁড়ে চলে আসে। তো ও তো বাচ্চা মানুষ, ওকে বলে দিচ্ছিলাম, তারপর ও নিচের দিকেই টানাটানি করতে থাকে। এভাবে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার বেগুন গাছটা কিন্তু অনেক ভালো, দেখা যায় যে সজনে গাছের মতোই ভরপুর হচ্ছে ফলন দেয়। তো এখনও আবার নতুন করে ফুল ফল আসা শুরু করেছে, যেহেতু আমি কিছুদিন বাসায় ছিলাম না এই জন্যে গাছের তেমন যত্ন করতে পারিনি, এই জন্যে ফলনে কিছুটা বিঘ্ন ঘটেছে। সজনে গাছটা থেকে না আমি না চোখ সরাতেই পারি না, যখনই ওর দিকে চোখ পড়ে তখনই হচ্ছে মানে দেখতেই চোখ সরাতেই পারি না, এরকম একটা অবস্থা। তো নতুন করে দেখি অনেক ফুল এসেছে বেগুনের। তো রিসেন্টলি হচ্ছে মানে বেশ কিছুদিন থেকে আমি গাছের কোনো খাবার দেই নাই, প্রায় 1 মাসের কাছাকাছি। তো ভাবছি হচ্ছে 2-1 দিনের ভিতরে খাবারটা দিয়ে দিব। আর হচ্ছে কি কি খাবার দেবো সেটা তো আপনারা সবাই জানেন, তারপরেও হচ্ছে অবশ্যই শেয়ার করব, সব গাছেই কিন্তু দিতে হবে। আর নতুন করে কিন্তু বেগুন ধরতে শুরু করে গেছে। আর সব কিন্তু আমি বেগুন রাখবো না, কয়েকটা রাখবো আর বাকিগুলি সব ছিঁড়ে ফেলবো। এদিকে আমার ছেলে ছাদে চলাচল করতে করতে এই যে লজ্জাবতীর কাঁটায় গুঁতো খেয়েছে। তো হচ্ছে ভাবলাম গাছটা অনেক বেড়ে গেছে, তো ডালপালা ছড়িয়ে গেছে, তো একটু কেটে দেই। আসলে কিছু কিছু কাজ হচ্ছে
যদি গাছ যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। কীরকম ছড়ায় ছিটায় ছিল, এখন যদি কেটে দেই তাহলে অনেক ঝোপালো হবে আর হচ্ছে পানির পরিমাণটাও কম লাগবে, সব দিক দিয়ে কিন্তু ভালোই হয়। তো আপনারা চেষ্টা করবেন যে গাছগুলি মানে বেশি সাইজ হয়ে গেছে সেগুলি কাটিং করে দিতে, তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আরও ভালো লাগবে দেখতে। তো এদিকে আজকে কিন্তু পালং শাকও হারভেস্ট করব। আর পালং শাকের আপনাদের ইন্টারেস্টিং একটা বিষয় বলি, এটা কিন্তু আমি দ্বিতীয়বার হারভেস্ট করছি একই গাছ থেকে। কিভাবে করলাম, প্রথমে আমি হচ্ছে প্রথমবার যখন হারভেস্ট করি তখন আমি কচি যে পাতাগুলি থাকে সেগুলি রেখে বাকি যেই হচ্ছে খাওয়ার মতো উপযুক্ত পাতাগুলি কেটে কেটে নিয়েছিলাম, আর গোড়া থেকে কিন্তু আবারও বের হয়েছে। তবে হ্যাঁ, কাটার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন মূল যে ডগাটা সেটা কিন্তু না কেটে যায়, তাহলে কিন্তু ফলনটা তুলনামূলক কম হবে। আর মাশাআল্লাহ দেখেন 10 দিনে কিন্তু আমার পালং শাকগুলি অনেক ভালো হয়ে গেছে। তো এদিকে আবার আলিফ মরিচ হচ্ছে দেখাচ্ছে যে মরিচের ডালটা এমনিতেই ভেঙে ফেলেছে। আসলে কি, আপনারা তো জানেন আমার গাছে কত পরিমাণে ক্ষতি হয়। তো করার কিছু নেই, এগুলি করতেই থাকবে আর আমি আমার গাছ লাগানো চালু রাখবো। তো এই যে মরিচগুলি আমি ছিঁড়ে নিচ্ছি, আসলে বেশ কয়েকটাই মরিচ ধরেছে। তো এরকমভাবে মরিচ ধরা কিন্তু আমার জীবনে প্রথম, মানে এর চাইতেও বেশি পরিমাণে ধরেছে, তবে হচ্ছে প্রথম দিকে আমার গাছ কিন্তু এর আগে একটা গাছ ছিল, আপনাদের কি বলবো, এত বড় হয়েছিল, এত ফুল হয়েছিল, কিন্তু প্রথম দিকে তেমন মরিচ ধরতোই না। যখন গাছের বয়স হয়ে গেছিল তখন কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরেছিল, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। তবে এই গাছটা প্রথম থেকেই আমাকে ফলন দিয়ে যাচ্ছে, যদিও আমি তেমন এটার কোনো যত্নই নেই নাই। আপনাদের তো বলেইছি আমি মরিচ গাছে কোনো সার প্রয়োগ করব না। তবে এখন হচ্ছে গাছটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে, এখন কিন্তু সার প্রয়োগ করার সময় চলে এসেছে। তো আমি কিন্তু সব গাছেই সার প্রয়োগ করব, যেহেতু লং টাইম পর হচ্ছে আমি গাছে খাবার দেবো, এর জন্য সবগুলিকেই দেওয়া লাগবে। আর কিছু পাতা কুকড়েও গেছে, এর জন্য কীটনাশক স্প্রে করতে হবে। আর মরিচ গাছে কিন্তু প্রচুর পরিমাণে রোগাক্রান্ত হয়, বিশেষ করে পাতা কুকড়ে যায়, এই জন্য প্রচুর কীটনাশক স্প্রে করতে হয়। এই জন্য আমার মরিচ চাষ করা পছন্দ না, আর ধরেও না। সব মিলিয়ে কিন্তু মরিচ আর ধনেপাতাটা আমার কখনোই ভালো লাগে না, তারপরেও একটু আকর্ষণীয় দেখা যায় যে দুইটাই হচ্ছে আকর্ষণীয় মশলা, এর জন্য করেছি। তো চেষ্টা করব পরবর্তীতে আরও করার, হচ্ছে যেহেতু একটু একটু ফলন পাচ্ছি, কখনো কখনো মরিচের অনেক দাম থাকে তখন কিন্তু কাজে দিয়ে দেয়। তো এই যে দেখেন বেশ কিছু মরিচ আমি কিন্তু ছিঁড়ে নিয়েছি, আর হচ্ছে ডাল সহকারেই উঠে গেছে, তবে কোনো সমস্যা নেই। তো আমার ভিডিওটি কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিবেন। আমার হারভেস্টিং কিন্তু মরিচ হয়ে গেছে, বেগুন হয়ে গেছে, সজনে ডাঁটাও হয়ে গেছে, এবার কিন্তু আমার পালং শাক তুলবার পালা। আর পালং শাক আমি কিভাবে তুলবো সেটা তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে হলো দ্বিতীয়বার একই গাছ থেকে। তো এবার আবারও কিন্তু আমি ফলন নেওয়ার জন্যে গাছটা তুলবো না, আবারও কিন্তু এভাবে করে হাত দিয়ে কেটে কেটে নিব, এতে করে দেখা যায় যে আমি আবারও 10 থেকে 12 দিন পরে আবারও হচ্ছে পালং শাক খেতে পারবো। তারপরে হয়তো বা রাখবো না, কারণ একটা গাছের পর্যাপ্ত বয়স থাকে, তারপরে কিন্তু আর হচ্ছে গাছে বেঁচে থাকে না। তো পালং শাকেরও একটা লিমিটেড হচ্ছে বয়স, তো হচ্ছে এর জন্য আমি এইবার উঠিয়ে পরের বার আর একবার উঠাবো। তো আপনারাও কিন্তু আমার মতো এভাবে করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে হচ্ছে শাক হারভেস্ট করতে পারেন, এতে করে কয়েকবার আপনি পালং শাক একই গাছ থেকে শাক খেতে পারবেন। আর আমরা দেখা যায় যে যখন আমরা শাক বাছি বাজার থেকে কেনার পরে গোড়া সহকারে থাকে, তখন কিন্তু পাতাগুলি নেই, ডগাগুলো কিন্তু ফেলেই দিই। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ছাদ থেকে একটু সময় নিয়ে এগুলি তুলে নেই, তাহলে একই গাছ থেকে বারবার খাওয়া যাবে, আবার শাক বাছাবাছির কোনো ঝামেলাও থাকবে না। আমি কিন্তু কোনো রকম হচ্ছে পরে বাছিনি, কেটে ধুয়ে নিয়েছি, ব্যাস এতেই রেডি হয়ে গেছে। আর কি পরিমাণে হচ্ছে পালং শাক হয়েছে সেটা হারভেস্টের পরেই আপনারা বুঝতে পারবেন যে এতটুকু একটা জায়গা থেকে আমি কি পরিমাণ শাক হারভেস্ট করলাম। আপনারাও কিন্তু আমার মতো করে ছোট ছোট পাত্রে এভাবে পালং শাক করতে পারেন, ছোট বড় যেখানে হোক, খুব কম মাটি লাগে। আর হচ্ছে আমি কিন্তু এখানে কোনো রকম সার দেই নাই, তেমন কোনো সারই দেই নাই, শুধু মাটির তৈরির সময় আপনাদের যে বলেছিলাম এর আগেও, আবারও বলি যে কবুতরের যে মলটা সেটা কিন্তু আমি মাটির সাথে মিশিয়ে ভালো করে শুকিয়ে তারপরে মিশিয়েছি, সেটাই দেওয়ার ফলেই কিন্তু আমার এত সুন্দর হচ্ছে শাক হচ্ছে। দ্বিতীয় দফায় আমি হারভেস্ট করছি, তারপরেও কিন্তু কোনো সার দেই নাই। তো আপনারাও আমার মতো করে এভাবে তৈরি করতে পারেন, আর আমি কিভাবে হারভেস্ট করছি সেভাবে দেখলেই বুঝতে পারবেন। আর এই যে দেখেন পুরোটা হারভেস্ট করার পরে কেমন অবস্থায় রয়েছে। তো এরপরে দেখা যায় যে
আবারও কিন্তু ছোট ছোট যেই পাতা বের হচ্ছে বা বের হয়েছে সেগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে মাত্র 10-12 দিনেই। আর এই যে দেখেন কতগুলা শাক হয়েছে, বাজার থেকে আমরা যদি 3-4 আটি কিনে আনতাম বাছার পরে যেই পরিমাণ হতো ঠিক সেই পরিমাণে। এগুলি কিন্তু একটা পরিবারের জন্য যথেষ্টই সবজি, আর এর থেকে বেশি কিছু লাগে না। তো আমার হারভেস্টিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এবার চলেন দেখা যাক যে আমি কলমি শাকের কিছু গাছ রেখেছিলাম, সেখানে প্রচুর পরিমাণে বীজ হয়েছে। এর আগেও কিছু হারভেস্ট করেছি, আবারও দেখি অনেকগুলি শুকিয়ে গেছে। তো আপনারা অবশ্যই এরকম শুকিয়ে যাওয়ার পরে বীজগুলি সংরক্ষণ করে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের আর বীজ কেনা লাগবে না। আর এই গাছগুলি এত ছোট ছোট, তারপরেও যে এত ফল ধরেছে, কলমি ফল মানে কলমি বীজ, কল্পনার বাইরে প্রচুর পরিমাণে বীজ হয়েছে। তো আমার আর মনে হয় কেনা লাগবে না, এখান থেকে হয়ে যাবে। আর এই যে এই গাছগুলিও কিন্তু আমি আর ফেলে দিব না, এখান থেকে গোড়া থেকে আবার কিন্তু নতুন করে কলমি শাক বের হচ্ছে। বর্ষা আসলেই দেখা যায় যে সিজন আসলেই ভরে যাবে কলমি শাকে। তো এভাবে করে কিন্তু কলমি শাক 12 মাস খাওয়া যায় একবার গাছ লাগিয়ে। তো আপনারা অবশ্যই কলমি শাকটা ছাদে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে, ফ্রি ফ্রি বারবার শাক খেতে পারবেন। তো বীজগুলি আমি সংরক্ষণ করে নিচ্ছি, আর অবাক হচ্ছি যে এত পরিমাণে ফল ধরেছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই গাছটা দেখেন কতটুকু একটা ডাল, এতটুকুই হয়েছে, আর এটাতে কি পরিমাণে বীজ। শুধু যে আগাতেই আছে তা কিন্তু না, গোড়ার দিকেও আছে, মাটিতে পড়ে পড়ে আছে, সেগুলো কিন্তু আমি হারভেস্ট করে নিব। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো